আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ইস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাব পারভেজ করিম আব্বাসী। জনাব আব্বাসী, আপনাকে আমাদের অনুষ্ঠানে প্রথমবারের মতো পেলাম। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি ভালো আছেন। ধন্যবাদ মাসুদ ভাই। জি জি ভালো আছি। অনেক ধন্যবাদ। আপনি তো অনেক ভালো একটা প্রোগ্রাম আসছে। আপনি তো অর্থনীতি বিভাগের শিক্ষক, বিশ্ব অর্থনীতি নিয়ে আপনার প্রচুর পড়াশোনা আছে। আমি আসলে একটা বিষয় জানার জন্য আপনাকে আজকে আলোচনায় কষ্ট দিয়ে আমন্ত্রণ জানিয়েছি। সেটা হলো যে এই যে আমাদের সঙ্গে একটা যুক্তরাষ্ট্রের একটা চুক্তি হলো, যেটা নাকি আমাদের নির্বাচনের মাত্র ৩ দিন আগে অন্তর্বর্তীকালীন সরকার যে চুক্তিটা বেশ ঢোল পিটিয়ে করলো, কিন্তু গোপনে করলো। কি চুক্তি করলো সেটাও আমরা জানতে পারলাম না, করার আগেও জানতে পারলাম না, পরেও সরকারের পক্ষ থেকে জানানো হলো না, বিভিন্ন মাধ্যম থেকে জানলাম। আমি এই চুক্তিটা নিয়ে এর মধ্যে বেশ একটা দীর্ঘ বিরতির পর হঠাৎ করে দেখলাম যে সবাই আলোচনা করছে, বিভিন্ন মহল থেকে আলোচনা হচ্ছে, এবং রাশি থেকে তেল কেনার সময় আমরা ব্যাপারটা নিয়ে আরো বিশেষ ডিটেল জানতে পারলাম। আমরা এই চুক্তিটা নিয়ে একটু আলোচনা করতে চাই আপনার সঙ্গে, যে আসলে এই চুক্তিটা কি হয়েছে, কয়েকটা আপনার কাছে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনগুলো মনে হয়েছে। জি ধন্যবাদ মাসুদ ভাই। আপনি যে কথাটা বলছেন এটা আসলেই ঠিক। আমাদের কাছে প্রথম জিনিসটা যেটা আমার কাছে তখন যখন চুক্তি সম্পাদন করা হয়েছিল, যে একটা পুরাতন সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকারের আর মতো ৩ দিন যখন মেয়াদ আছে, তখন এই চুক্তিটাকে তড়িঘড়ি করে কেন এখানে এটা স্বাক্ষর দেওয়ার জন্য বাংলাদেশের এখানে উপদেষ্টারা চলে গেল, এটা হচ্ছে এক। এবং দুই, এটা কি নতুন সরকার নির্বাচন হওয়ার পর, নতুন সরকার গঠিত হওয়ার পর অপেক্ষা করাটাই বোধহয় আমার সমীচীন, আমার কাছে এখনো মনে হয়। এবং তিন, যদি যদি মনে করুন যে একটা ডেডলাইন থাকতো, যে যুক্তরাষ্ট্র থেকে তো চাপ আসছে সবগুলো দেশের উপরে, যে ওদের ট্যারিফ এগ্রিমেন্ট, রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট এখানে চুক্তিতে এখানে স্বাক্ষর করার জন্য, কিন্তু তখন তাহলে একটা যেটা করতে পারতো অন্তর্বর্তীকালীন সরকার, যে একটা প্রেস কনফারেন্স করে ঘোষণা দেওয়া, বা হচ্ছে আপনার যে প্রধান যে রাজনৈতিক দলগুলো তাদের সাথে বসে ওদেরকে এখানে ব্রিফ করা। এখন এখানে আবার একটা প্রশ্ন আছে, যে আমি দেখেছি যে নির্বাচনের পরে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টারা ওনারা দাবি করছেন যে উনারা কিন্তু মানে এখন যারা সরকারি এবং সরকারে যারা আছেন এবং বিরোধী দল তাদের সবাইকে কিন্তু প্রধান দল থেকে ওনারা জানিয়েছেন। এখন আমি এখন আর সরকারের বিরোধী দলের প্রতিনিধিদের কাছ থেকে এটার এখানে পাল্টা আমি কিন্তু কোনো বক্তব্য শুনি নেই। আমি আপনার কাছে আমি ধরে ধরে বলছি। এখন আপনার কাছে এখন আমি আসতে যাচ্ছি হচ্ছে পটভূমি থেকে। এই ট্রেড এগ্রিমেন্টটা কেন, বা এই ট্রেড এগ্রিমেন্টটা করার কি কোনো যৌক্তিকতা আছে নাকি না? হোয়াট ইজ দ্য রেশনাল বিহাইন্ড দিস? রেশনাল একটাই, ডোনাল্ড যুক্তরাষ্ট্রের যিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি বিশ্বাস করেন আমেরিকা ফার্স্ট এবং মাগা, যেটা মেক আমেরিকা গ্রেট এগেন। তো সুতরাং উনার কথা অনুযায়ী উনি হচ্ছে যে ওখানে আপনার আগের বছরে এখানে যেখানে যে ট্যারিফ লিবারেশন ডে বা লিবারেশন ডে তে সারা বিশ্বের উপর উনি ট্যারিফ ইম্পোজ করে, এবং আমাদের উপর এখানে হচ্ছে যে এখানে এক ধাপে উনি হচ্ছে একটা বিশাল বড় একটা ট্যারিফের অঙ্ক চাপিয়ে দিয়েছিলেন, আপনার প্রায় 38 to 39% এর মতো। তারপর এটাকে চুক্তিতে এখানে নেগোসিয়েশন করার জন্য আমাদের প্রথমে যে প্রতিনিধি দল গেল, সেখান থেকে এটা সমালোচনা হয়েছিল যে কেন এই প্রতিনিধি দলের মধ্যে আমাদের ব্যবসায়ী প্রতিনিধিরা বেশি একটা ছিল না। পরে দেখলাম যে বিজিএমএ আর ইত্যাদি এদের কিছু প্রতিনিধির সাথে সরকার কথাবার্তা বলেছেন, ব্যাকডোর নেগোসিয়েশন হয়তো বা ব্যাকডোর ইনপুট নেওয়া হয়েছে। পরের দিকে যখন আমরা দেখলাম যে দেখুন এখন যে যুক্তরাষ্ট্রের ক্লেমটা কি, যুক্তরাষ্ট্রের এখানে দাবিটা হচ্ছে যে আমরা হচ্ছে এখন এটা অনস্বীকার্য হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে এখানে হচ্ছে বিশ্বের বৃহত্তম হচ্ছে মানে যে আমদানি এখানে হচ্ছে একটা কেন্দ্রস্থল, মানে ওয়ার্ল্ডস লার্জেস্ট ইম্পোর্টার, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং যুক্তরাষ্ট্র এখানে অনেক দেশের তুলনায় ওরা হচ্ছে আমদানির উপর তাদের অর্থনীতির স্বার্থে, তাদের এখানে ক্রেতাদের স্বার্থে তারা করে কি ওখানে হচ্ছে আমদানি শুল্কটা কম রাখে। তো এটা বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা বলে যাচ্ছেন, কিছুটা রাজনৈতিক ফায়দার জন্য বা কিছুটা বিশ্বাসের উপরে, যে যুক্তরাষ্ট্রকে সবাই হচ্ছে সুযোগ নেয়। যুক্তরাষ্ট্রকে এখানে সবাই হচ্ছে যে গালেবল বলে ইংরেজিতে, আপনি নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্র এখানে হচ্ছে যে এখানে সুযোগ নিয়ে এখানে তাদের মিত্র, শত্রু
ব্যবসায়ী এখানে এখানে যারা এখানে বন্ধু আছে তারা সবাই হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে অনেক বেশি সুবিধা নেয়, কিন্তু পাল্টাপাল্টি অতটা সুবিধা দেয় না। এর মধ্যে অবশ্যই চীনের নিয়ে এখানে কথা উঠতে পারে, ভারতের নিয়ে কথা বলতে পারে, যাকে একদা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখানে ট্যারিফ কিংও বলেছিলেন। তো এর মধ্যে বেচারা বাংলাদেশ কিভাবে আসলো? এখন সবগুলো দেশের উপর যদি এখানে যুক্তরাষ্ট্র এখানে খড়গহস্ত পড়েছে, ঠিক তেমনি হচ্ছে বাংলাদেশের উপর হয়েছে। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে আমরা এখানে হচ্ছে প্রায় $8 বিলিয়ন মতো আমরা রপ্তানি করি, আর এখানে হচ্ছে যে আমাদের $2 বিলিয়ন মতো আমদানি করি, বা আর আগে ছিল $10 বিলিয়ন, এখানে হচ্ছে $2 বিলিয়ন। যেভাবে ধরেন 7 থেকে 8 বিলিয়ন ডলারের হচ্ছে একটা বাণিজ্যের ঘাটতি দেখে, যেটা ট্রেড ডেফিসিট যুক্তরাষ্ট্রের আছে। তো যুক্তরাষ্ট্র সেই অর্থে বলেছে যে এত যে বাণিজ্য ঘাটতি আছে, কারণ এটার একটা কারণ হচ্ছে যে তোমরা হচ্ছে তোমাদের বাজারে তোমাদের দেশি পণ্যকে হচ্ছে দরকারের চেয়ে বেশি হচ্ছে এটা এখানে হচ্ছে প্রোটেকশন দাও, এবং আমাদের এখানে হচ্ছে বা আমাদের এখানে পণ্যের উপর হচ্ছে দরকারের চেয়ে বেশি শুল্ক দাও। কথাটা আংশিক সত্য। এখন আমি আপনাকে বলছি যে হচ্ছে আমাদের অর্থনীতির লেন্সে শুধু দেখি, তাহলে বলতে কথাটা সত্যি যে আমাদের এখানে ইউএসটিআর যে এখানে প্রত্যেক বছরে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ এখান থেকে যেখানে বার করা হয়, সেখানে কিন্তু প্রত্যেক বছর কিন্তু প্রত্যেকটি দেশের উপরে কতটুকু ওরা হচ্ছে প্রোটেকশন দেয় সেটার উপর একটা দেওয়া হয়। এবং শুধু আমরা আমরা শুধু আমাদের এখানে করি না, ভারতে সেরকম করে, পাকিস্তানে সেরকম করে, ইত্যাদি ইত্যাদি। তাহলে যুক্তরাষ্ট্র প্রেসারাইজ করছে যে এই যে 7 থেকে 8 বিলিয়ন ডলারের যে একটা বাণিজ্য ঘাটতি আছে এটাকে কমানোর জন্য। তো ওর জন্য ওরা বলছে যে বাংলাদেশের বাজারটাকে একটু খুলে দিতে, তাহলে হচ্ছে যুক্তরাষ্ট্র এখানে ব্যবসায় বিনিয়োগ ওরা করতে পারবে, এখানে হচ্ছে ওদের রপ্তানি করতে পারবে। সমস্যা এটাতে না, সমস্যা হচ্ছে যে আপনি কি কি ছাড় দিয়েছেন। এবং আমরা এখন যে এই যে আমরা এখন আপনার সাথে যে এখানে এখানে যে এই ডিসকাশনটা করছি বা আলোচনা করছি, সবগুলো কিন্তু ইউএসটিআর, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ওখানে যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টে ওখানে ওখানে আপলোড করা আছে, ওটার ভিত্তিতে কথা বলি। এবং মানুষের মনে প্রশ্নটা আরো বাড়ে যখন হচ্ছে যে হাতে গোনা বলে 3 থেকে 4টি শুধুমাত্র রাষ্ট্র আছে যারা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করে আসে। আপনি যদি দেশের স্বার্থেই যদি দেশের হিতেই যদি আপনি যুক্তরাষ্ট্রের সাথে আপনি যদি একটা চুক্তি সম্পাদন করেন, তাহলে এখানে কেন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট দেওয়ার কি মানে আছে? দেখুন, একটার পর একটা প্রশ্ন কিন্তু আসতে থাকে। এবং আপনি তারপরে যদি আপনি এখানে বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের তড়িঘড়ি ভাবে এটা করার কি দরকার ছিল, চাপে যদি থাকে, আচ্ছা খুব ভালো কথা। এখন আপনি তারপরে আসেন যে নতুন সংসদ এখানে হচ্ছে যে এখানে গঠিত হল, মানে এখানে নির্বাচনের পরে আমি 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 কি বলবো সরকার। আমি হয় জি আমি বলছি, আপনি যে কথাটা বললেন যে ওরা যে চুক্তিটা করেছে সেটা যে কোনো বিচারই হোক না কেন আমাদের জন্য লাভজনক হয়নি, বরঞ্চ আমরা বরং ক্ষতির মুখে পড়েছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য ঘাটতি তো থাকবে, কারণ তারা তো বড় দেশ, আর তাদের পণ্য আমাদের পক্ষে তো কেনাও খুব সহজ না। ওই পণ্যটা আমি আমার এখানে মার্কেটিং করা তো কঠিন হবে, ওই টাকা দিয়ে তো আমার এখানে লোক কিনতে না। এটা একটা বিষয় আছে। কিন্তু কিন্তু আমার কষ্টটা হচ্ছে এই যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিটা নিয়ে নতুন ওরা অন্তর্বর্তীকালীন সরকার করেছে, তাদের হয়তো কোনো এজেন্ডা ছিল, তারা করেছে, করে দিয়ে চলে গেছে, এটা নয় মানলাম। কিন্তু আমাদের নতুন যে সরকার, ওনারা কি এটাকে পুনর্মূল্যায়ন করতে পারতো না? এবং পুনর্মূল্যায়নের পর যদি সেটা আমাদের রাষ্ট্রীয় স্বার্থে, জাতির স্বার্থে ক্ষতিকর হয়, এটাকে বাতিল করার কোনো অপশন ওই চুক্তিতে আছে কিনা? জি, খুব ভালো একটা প্রশ্ন করেছেন, আমি ওইদিকে যাচ্ছিলাম। তো আমরা এখন যেটা বলছিলাম, মাসুদ ভাই আপনি যেটা আপনি কথাটা উঠালেন, আমি ওইটা বলছিলাম যে ওইদিকে যাচ্ছিলাম যে নতুন যে সংসদে আসছে আমরা অনেক কিছু আলাপ শুনতে পাচ্ছি এই জুলাই চার্টারের ব্যাপারে। অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস, এখানে সরকার এবং বিরোধী দলের নানান ধরনের সাংঘর্ষিক ওদের মতামত তুলে ধরছেন, উত্তপ্ত বাকলাপ হচ্ছে। কিন্তু দ্বিতীয়ত হচ্ছে যে এই যে বৈশ্বিক যেখানে হচ্ছে যে ইরানে যেখানে যুদ্ধ হচ্ছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল আর ইরানে, এটার জন্য জ্বালানি সংকটের তেমন একটা আলোচনা দেখছি না। কিন্তু যে আলোচনা আমরা একেবারেই পাচ্ছি না, আপনি সংসদে আপনি বলেন সরকারি দল মানে বিএনপি এবং তার মিত্ররা যারা আছে, বা আমাদের এখানে হচ্ছে যে আপনি দেখুন হচ্ছে জামায়াতে ইসলামী যে বিরোধী দল, বা এনসিপি, এনসিপি যে তরুণ যে নেতারা যারা আছে, কেউ কিন্তু এখানে এই এই ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কেউ নিশ্চয় আলাপ করছে না। এবং আমার প্রশ্ন আরেকটি, আপনি শুধু শুধু এতটুকু বলছেন, আমাদের এখানে যে প্রথম দিকে যখন ট্রেড এগ্রিমেন্টে যখন আমাদের এখানে ট্যারিফে ডাবল ট্যারিফ এখানে এখানে রেসিপ্রোকাল ট্যারিফ রিডাকশন যে এখানে আমরা চুক্তিতে সম্পাদন করলাম, তারপর কিন্তু এখানে হচ্ছে আমরা একটা দুটো আমরা আলাপ দেখেছিলাম,
তারপর কিন্তু আমাদের মিডিয়াতেও আলাপ হয়নি। আপনি কিন্তু দেখুন, শুধু একটা দোষ কিন্তু আমি শুধু সরকারের বিরোধী দলকে একটা বিষয় ওখানে বলবো যে এখানে একটা প্রশ্ন জাগে, এবং অর্থনীতিবিদদের মধ্যে বলেন, ভূ রাজনীতিবিদদের মধ্যে বলেন, সবার মধ্যে কিন্তু আলাপ আলোচনা বিশেষ একটা হয়নি। কিছু বলা হয়েছে, কিছু ব্যাপারে আসছিল, কেউ কেউ কলম লিখেছেন, আপনি যেমন আমার মনে আছে আপনি কথা উঠিয়েছিলেন, আমি আমার এখানে ক্ষুদ্র এখানে ক্যাপাসিটিতে আমিও কিছু বেশ কয়েকটা প্রোগ্রামে এটা ফ্ল্যাগ করেছিলাম, কয়েকজন করেছে, কিন্তু তারপর কিন্তু অনেকদিন চুপ। এখন দেখেন আপনার সমস্যাটা হচ্ছে এখানে দুটো জিনিস। এক, এটা যদি আপনি আমাকে বলেন যে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ তাদের মধ্যে কি নেগোসিয়েশন করার প্যারিটি আছে বা সক্ষমতা আছে? অবশ্যই নাই। যুক্তরাষ্ট্র অনেক সুপার পাওয়ার, কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে একটা অনির্বাচিত যদি একটা অন্তর্বর্তীকালীন সরকারের কতটুকু নৈতিক এখানে হচ্ছে রাইট আছে যে এইরকম একটা চুক্তি সম্পাদন করা? কারণ এটা হচ্ছে এই চুক্তিটা করার পর হচ্ছে আপনি টাই আপ করে দিচ্ছেন নির্বাচিত সরকারকে, এবং দুই নম্বর নির্বাচিত সরকারের কাছে এখন হচ্ছে যে আপনি বলছেন চুক্তি বাতিল করা যেতে পারে না কিনা। বাতিল করা যেতে পারে না কিনা ওটার ব্যাপারে আমি অপটিমিস্টিক না হলেও অন্তত এই বর্তমান ডোনাল্ড ট্রাম্পের সরকারের আমলে আমি এটা অতটা আমি কনফিডেন্ট না, কিন্তু এখানে কিন্তু নেগোসিয়েশন করে কিছুটা হলেও কিন্তু আমরা কিছু জিনিস এখানে সংশোধন করতে পারি, বা আমরা এখানে কি জিনিসটা এখানে আলাপটা উঠাতে পারি, এবং আমরা যতক্ষণ না আমরা আলাপটা করি ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারবো না আমরা কোন কোন জিনিসগুলোতে আমরা ছাড়টা পেতে পারবো। কেননা খুব সোজা কথা, রেডিমেড গার্মেন্টস যদি আপনি দেখেন, যেমন আমরা আন্দাজ করছি ভিয়েতনামের এখানে যেমন আছে যে আপনি যদি চায়না থেকে কাঁচামাল নেন, সুতা বা এখানে ইয়ার্ন বা ইত্যাদি, তাহলে আপনার উপর এই যে ট্যারিফ ট্রানজিট বা ট্যারিফ ট্রান্সশিপমেন্টের জন্য আপনার উপর আরো এখানে 46% ট্যারিফ চেপে যাবে। এখন আমাদের দেশে তো হচ্ছে যে আপনি কটন বলেন বা হচ্ছে আপনার ইয়ার্ন বলেন বা আপনার অ্যাক্সেসরিজ বলেন, এগুলো চীনের উপরে আমদানির উপর আমরা অত্যন্ত নির্ভরশীল। এখন যুক্তরাষ্ট্র প্রভিজন দিয়েছে যেখানে যুক্তরাষ্ট্রে যদি আপনি এখানে ওই জেনেটিক্যালি মডিফাইড কটন নেন, তাহলে ওই ওই অংশের উপরে হচ্ছে আপনার 0% ট্যারিফ হবে। তো আমরা যুক্তরাষ্ট্র থেকে আরো কটন কিনো, যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনো, এমনিতেই যা অবস্থা হয়েছে আমাদের, আমরা কটন থেকে আমরা ডাইভার্সিফাই করছি। এককালে ভারতের উপর নির্ভরশীলতা অনেক বেশি ছিল, এখন অন্যান্য যেখানে আপনার সেন্ট্রাল এশিয়ান দেশগুলো, তারপর ইজিপ্ট, তারপর যুক্তরাষ্ট্র থেকে আমরা এখানে নিচ্ছি, এলএনজিও এখন এখানে আমরা ক্রয় করার করছি। অবশ্যই এখানে শিপিং কস্ট আমাদের ফ্যাক্টর ইন করতে হবে, কিন্তু আমার কাছে আরো যেটা আমার কাছে এখন অ্যালার্মিং লাগছে, যেটা নিয়ে এখনো যেহেতু হয়তো এই আমাদের মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য আমরা এখন পুরোপুরি করছি না, যে যুক্তরাষ্ট্র যখন ওরা হচ্ছে একটা প্রোব এখানে করলো, একটা প্রোব এখানে ট্রেড প্রোব এটা করলো, এটা হচ্ছে আর্টিকেল সেকশন 301। এটা কি হচ্ছে আমার কাছে এটা আরো বেশি আমার কাছে মানে হচ্ছে যে যথেষ্ট আমার কাছে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে অ্যালার্মিং বা সংকটের দাগ নিচ্ছে। কারণ ওরা বলছে যে আমাদের তিনটি মূল খাতে, রেডিমেড গার্মেন্টস, তারপর হচ্ছে যে ফার্মাসিউটিক্যালস, এবং হচ্ছে আমাদের লেদার এবং সেরামিক্স, সরি আমাদের এখানে, এবং যে সিমেন্ট, রেডিমেড গার্মেন্টস, সিমেন্ট এবং ফার্মাসিউটিক্যালস এ আমাদের এক্সেস প্রোডাকশন ক্যাপাসিটি আছে। তো তাদের ন্যারো ডেফিনিশন হচ্ছে এক্সেস প্রোডাকশন ক্যাপাসিটি, উৎপাদনের যদি আপনার দরকারের চেয়ে বেশি উৎপাদন ক্ষমতা থাকে তাহলে হচ্ছে এটা ডাম্পিং করা যেতে পারে। এটা হচ্ছে সে ওদের চাইনার সাথে ওর ডেফিনিশনটা আছে। কিন্তু দেখুন এটাও তো হচ্ছে যে হাস্যকর ব্যাপার স্যাপার, যে রেডিমেড গার্মেন্টস এ আমরা কিন্তু রপ্তানি করি টু অর্ডার, আমরা অর্ডারের বাইরে কিন্তু আমরা কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে কিন্তু আমরা এখানে কোনো কিছু সাপ্লাই করি না। তো ওখানকার যে আমাদের বায়াররা আসে বা সোজাসুজি আসে বা বাইং হাউস দিয়ে আসে, তখন আমরা হচ্ছে এগুলো সেন্ড করি। আর সিমেন্টের এখানে যে আমাদের এক্সেস ক্যাপাসিটি হলেও এটা কোনো যুক্তরাষ্ট্রের বাজারে এটা সয়লাভ করার মতো কোনো এটা সুযোগই নেই, কেন এটা সিমেন্ট হচ্ছে আপনি বাই নেচার এটা হচ্ছে একটা ভারী একটা কমোডিটি, এটা ট্রান্সফার আজ পর্যন্ত সিমেন্ট কেউ কিন্তু এখানে আমদানি করে না। তো সুতরাং সিমেন্ট হচ্ছে আমাদের ঘরোয়া রিকোয়ারমেন্টের জন্য করা হয়। এবং 3 নম্বর হচ্ছে ফার্মাসিউটিক্যালস এর মধ্যে যে একটা দুটো করা হয় সেটা হচ্ছে এফডিএ অ্যাপ্রুভড, এবং ওদের ওখানে কোম্পানিগুলো যখন চায়। তো সুতরাং তিনটি জিনিসই হচ্ছে যে আমাদের যুক্তরাষ্ট্র এক ধরনের চাপ ব্যবহার করছে শুধু বাংলাদেশের উপর না, প্রত্যেকটা দেশের উপর। তো এখন আমাদের কাজটা কি? এখন আপনি যদি বলেন এই যে রাশিয়া থেকে এখানে যে আমরা তেল আমদানি করার সময় যখন হচ্ছে আমরা যখন এই যুক্তরাষ্ট্রের যে স্পেশাল পারমিশনটা নিতে হচ্ছে, এখন এইরকম আর কয়টা কয়টা জায়গায় আমরা এখানে আটকে যেতে পারি। এখন সমস্যা হচ্ছে যে এক, আমাদের প্রথমতই নেগোশিয়েট কারা করবে? সরকার এখান থেকে যদি সরকার এখানে নেগোশিয়েট করতে চায়, আমার মনে হয় একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার বা গণতান্ত্রিক নির্বাচিত সাংসদ যারা আছে তারা সবাই মিলে আগে আমার মনে হয় যে এই
যে যে আগে সরকার যে চুক্তিটা করেছে এটা নিয়ে খোলামেলা আলাপ আলোচনা হোক পার্লামেন্টে। এটার কাছে দরকার হলে যেমন হচ্ছে আমেরিকাতে সেনেট বা কংগ্রেসে এক্সপার্ট উইটনেস নেওয়া হয় বা এক্সপার্ট টেস্টিমোনিয়াল নেওয়া হয়, সেখান থেকে আপনি হচ্ছে যেখানে ভালো যে প্রখ্যাত অর্থনীতিবিদ যারা আছেন, যারা হচ্ছে এই ট্রেড নেগোসিয়েশনে যারা হচ্ছে পটু, তাদের কাছে তাদের রাইটে নেওয়া হোক। তারপর এখান থেকে আমরা দরকার হলে একটা টিম ফর্ম করে নেগোশিয়েট করব। কিন্তু আমি তো এখনো দেখছি না যে এখানে যে আমাদের কি সরকার কি বিরোধী দল তারা কেউ এখানে এটার ব্যাপারে বিশেষ একটা এখানে আওয়াজ তুলছে না। তো এটা কেন এটা বলছেন হচ্ছে যে আপনি? মানুষের মনে প্রশ্নটা জাগাচ্ছে। আপনার কি মনে হচ্ছে যে এই যে সরকারি দল, এই যে আপনি বললেন যে আপনি দেখছেন না যে সরকারি এবং বিরোধী দল তারা এই ব্যাপারে কোনো তাদের হেল দোল আছে, এটা আপনি কাছে মনে হচ্ছে না? আমি নিজেও কিন্তু খুবই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে তারা এখানে কোনো রাও শব্দ করছে না। কেবল একটা বার দেখলাম যে খলিলুর রহমান সাহেব, এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী, যিনি ওই সময়ে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনিও ওই চুক্তি স্বাক্ষরের ওখানে ছিলেন। তিনি পরে এসে দাবি করলেন যে এই চুক্তি করার ক্ষেত্রে সরকার জামায়াত বিএনপি সহ বড় দুটো দলের সঙ্গে তাদের সরকার নাকি আলাপ করেছে। জামাতের আমিরকে বলতে শুনলাম, যদি বলেন যে না আমাদের সঙ্গে কোনো আলাপ হয়নি। তাহলে জামাতের নেতা তো খলিল সাহেবের বক্তব্যকে ডিসওন করলেন, বলে যে না ওইটা আমরা করিনি। তাহলে খলিল সাহেব মিথ্যা বলেছেন। আর বিএনপির পক্ষ থেকে কোন ধরনের বাদ প্রতিবাদ আমরা পেলাম না। তাহলে জামাত যদি সত্যি না জেনে থাকে, তাদের না জানানো হয়ে থাকে, জামাত তাহলে বিএনপি কথা বাদ দিলাম, বিএনপি ধরলাম আপনি চুক্তির সঙ্গে আছে, জামাত তো এই চুক্তি বিরোধিতা করেছে। জামাত কেন জাতীয় সংসদে তারা এত বিষয় নিয়ে কথা বলছে? এরকম একটা জনগুরুত্ব সম্পন্ন, যার মাধ্যমে দেশের অর্থনীতির উপরে বড় প্রভাব পড়তে পারে, তারা কেন এই প্রসঙ্গটা একবারের জন্য তুলল না? আপনার কি মনে হয় যে এই পলিটিক্যাল পার্টিগুলি কি দেশের ভবিষ্যৎ নিয়ে মোটেই টেনশন করেন না? আপনি আপনার প্রথমে হচ্ছে যে আমি যদি আসলে পাশ কাটাতে চাইতে হয়তো বলতাম যে এটা সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে ওই দুই দলের প্রতিনিধিরা, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে পাশ কাটানোর জন্য তো আপনার প্রোগ্রামে আসি নাই। এটা হচ্ছে এক হচ্ছে যে যুক্তরাষ্ট্রের এখন যে মানে যে এখন যে ওদের যে আমি যে ডিপার্টমেন্ট অফ স্টেট বা নতুন যে মারমুখী একটা রাষ্ট্রনীতি একটা পররাষ্ট্রনীতি হয়ে গেছে স্পেশালি আন্ডার ডোনাল্ড ট্রাম্প। আপনি কিন্তু মাইন্ড ইউ যুক্তরাষ্ট্রের সবসময় সুপার পাওয়ার হলে একটা এক ধরনের আগ্রাসন থাকবে তাদের স্বার্থ যেটা ওরা মনে করবে এটা প্রোটেক্ট করার জন্য। তো যুক্তরাষ্ট্রে আবার কিন্তু আপনি আপনি ভালো করে জানেন ওদের ইনস্টিটিউশন সেটআপটা এমন ভাবে আছে যে আপনি যদি তথ্য প্রমাণ দিয়ে ঠিক মতো ওদেরকে কনভিন্স করতে পারেন তাহলে আপনি কিন্তু ছাড় পেতে পারেন। তো আমরা কিন্তু অতীতে এটা দেখেছি। কেন আমাদের এখানে যে এককালে যেমন জিএসপি এখানে আমরা সিকিউর করলাম বা অন্যান্য জায়গায় যেখানে করলাম নেগোসিয়েশন করলে ওদেরকে করে কনভিন্স করে করা যায় এবং লবিংও আছে, ওদের একটা কমপ্লেক্স মেকানিজম। কিন্তু আমার এখানে হচ্ছে যেটা এবং যুক্তরাষ্ট্র হচ্ছে এটাও ঠিক যে বিকজ ইট ইজ এখানে ইউনিপোলার পাওয়ার এখনো, তো এখন ভবিষ্যতে কি হবে এটা ভবিষ্যতে বলে দেবে। তো যুক্তরাষ্ট্রের খুব বেশি যে এখানে চটানো এটা কোনো দিনই বুদ্ধিমত্তার কাজ না। সরকারের ব্যাপারটা আমি বুঝি, যদি আমি যদি সরকারে থাকতাম আমিও থাকতাম আমি কিন্তু দুবার তিনবার চিন্তা করতাম। কিন্তু বিরোধী দলেরও এখন যখন আমি দেখি এক ধরনের মনতা আছে, কেন আমি তো দেখেছি বিরোধী দলের নেতারা তো ওরা পাম্পে পাম্পে গিয়েও তো ওনারা ওনারা খোঁজ খবর নিচ্ছেন ইত্যাদি নিচ্ছেন। এত বড় যে আমাদের জাতীয় স্বার্থের এখানে যেখানে এখানে এখানে ইস্যু আছে সেখানে এই মৌলতাটা থাকাটা মনে হচ্ছে যে কেউ হয়তো যুক্তরাষ্ট্রের এখন হচ্ছে চটাতে চাচ্ছেন না। এটাই হয়তো বা এটাই হচ্ছে যে সাদা চোখে এটাই মনে হচ্ছে। কিন্তু আপনি আমি কিন্তু একটা হচ্ছে যেটাকে বলে রেশনালিজম বা প্র্যাগমেটিজম, বাস্তবতা আমি মেনে নেওয়া। কিন্তু এখন এত বড় একটা পাওয়ার চীনও কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে একটা ব্যাকডোর ডিপ্লোমেসি রাখে, রাশিয়াও রাখে, বাংলাদেশ তো রাখবেই। কিন্তু বাংলাদেশের জাতীয় স্বার্থটাকে যে একটা আইডেন্টি জাতীয় স্বার্থটাকে রক্ষা করাটা হচ্ছে আমাদের কর্তব্য। কিন্তু আপনার কাছে আমি প্রশ্ন করি মাসুদ ভাই, আমরা কি আমাদের জাতীয় স্বার্থ কি এটার ব্যাপারে কি আমাদের কোনো ঐকমত্য আছে? প্রথম প্রশ্ন হচ্ছে এটা। সরকার এবং বিরোধী দলগুলো এখানে আপনি বাদ দেন বা আপনি আমাদের যে আমরা যদি আমাদের আমি তত অত্যন্ত মানে মানে নম্রতার সাথে বিনয়ের সাথে আমি বলবো যে আমাদের তথাকথিত সুশীল সমাজ এনারা যখন আছেন তাদের মধ্যে কি কোনো ঐকমত্য আছে যেখানে যে আমাদের জাতীয় স্বার্থ কাকে বলি? আমরা তো বলছি না যে হচ্ছে আমাদের আমাদের দেশের সমৃদ্ধির জন্য আমাদের দেশের উন্নতির জন্য আমরা যুক্তরাষ্ট্রের সাথে আমরা অর্থনৈতিক সহযোগিতায় আমরা হাত বাড়াবো,
ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাড়াচ্ছি, আমরা জাপানের সাথে বাড়াচ্ছি, ভারতের সাথে করব, দরকার হলে তুরস্কের সাথে করব, চীনের সাথে করব। কিন্তু সমস্যা হচ্ছে এখন তো হচ্ছে যুক্তরাষ্ট্র যে একটা নীতি নিয়ে আসে যে তুমি আমার সাথে থাকলে তুমি অন্যদের সাথে থাকতে পারবে না। কিন্তু আমি একটা জিনিস বলবো যে যুক্তরাষ্ট্র কিন্তু এখন আমি যে ওদের কূটনীতিবিদদের সাথে যারা কথা বলি তারা কিন্তু একটা জিনিস কিন্তু আমি বা ওখানে এক্সপার্ট যারা আসেন তাদের সাথে তো কথাবার্তা হয়, তারা তারা যতটুকু এখানে বলেছেন যে ওরা জানে যে বাংলাদেশ যেখানে যে রপ্তানি নির্ভরশীল দেশ সেটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস এর কাঁচামালের উপর নির্ভরশীল হচ্ছে চীন বা অন্যান্য দেশের উপর। যে ব্যাপারে যুক্তরাষ্ট্রের একটা এখানে হচ্ছে যে একটা আমি বলবো সেন্সিটিভিটি আছে বা যেটার ব্যাপারে ওদের হচ্ছে এক ধরনের একটা মানে সিকিউরিটি রিস্ক ফ্ল্যাগ করে, এটা হচ্ছে প্রযুক্তির ব্যাপারে। আপনার যদি টেকনোলজি আসে, 5G টেকনোলজি হয় বা প্রযুক্তি বা এটার সাথে অ্যাডভান্স ফিনটেক হয়, এইসব জিনিসগুলো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়, এইসব জিনিস হচ্ছে যে যুক্তরাষ্ট্র এখানে হচ্ছে যে চীনের যে এখানে অগ্রসর এটাকে থামাতে চায়। এটা ওদের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি, ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি 2025-2026 ক্লিয়ারলি লেখা আছে। সুতরাং আমাদের দেশে এখানে হচ্ছে আমাদের কনভিন্স করার কথা হচ্ছে যে ভাই আমাদের অবকাঠামোগত বিনিয়োগের জন্য সব দেশকে হচ্ছে আমরা এখানে ওয়েলকাম করি, এবং আমাদের এখানে যে তোমাদের দেশে আমরা যে রপ্তানি করছি আমরা কিন্তু কম খরচে তোমাদেরকে বেশি এখানে হচ্ছে আমরা এখানে ম্যাক্স ভ্যালু প্রোডাক্ট দিতে পারছি। সো যুক্তরাষ্ট্রকে কনভিন্স করা যে ভাই আমাদের সেপর যদি তোমরা যদি এইভাবে শুল্ক আরোপ করো তাহলে এটা কিন্তু আখেরে কিন্তু তোমাদের ক্রেতাদের কিন্তু হচ্ছে এখানে হচ্ছে ওদের ক্ষতি হবে। সেই ধরনের যুক্তরাষ্ট্রের সাথে সেই ধরনের কোন উদ্যোগ মানে যে এরকম যুক্তরাষ্ট্রকে কনভিন্স করার মতো সেই ধরনের কোন উদ্যোগ কি আপনার চোখে পড়ছে এখন পর্যন্ত? তাও তো পড়ছে আপাতত আপাত দৃষ্টিতে না, বাট আমি আপনাকে যদি আমি বলবো বেনিফিট অফ দ্য ডাউট দিব যে এখন আপাতত মিডল ইস্ট ক্রাইসিস এবং আমার আপনার মতো মানুষদের হচ্ছে যে পাম্পে তেল পাওয়ার জন্য যে সংকটটা দেখছি আর যে মূল্যস্ফীতি যে এখানে দেখছি, আপাতত এখান থেকে আমাদের সকল হচ্ছে অ্যাটেনশন ডাইভার্টেড হয়ে গেছে এবং মিজলস এর এখানে যে মহামারী আছে সেটা একটা অন্তর্বর্তীকালীন সরকার আরেকটা ফেইলিয়ার। আপনি যে এখানে বলছেন জ্বালানি যে আমরা এখানে করতে এখানে করছি না, আমি তো বলি আগের সরকারের জ্বালানি উপদেষ্টা আগের সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে আসা হোক যেখানে হচ্ছে এত বড় ক্রাইসিস। যাই হোক আমি কথা থেকে ডাইভার্ট করছি, কিন্তু আমাদের আপনি ঠিকই বলছেন। আপনি এখন দেখবেন যে 90 দিন হচ্ছে এই যে কোনো জায়গার ডেফিনিশনে একটা সরকারের হচ্ছে হানিমুন পিরিয়ড, তো 90 দিন গ্রেস পিরিয়ডের মধ্যে 2 মাস চলে গেছে। কিন্তু এখন এত বড় আপদকালীন যে এখানে হচ্ছে আমাদের সংকট হয়েছে, অর্থাৎ এখন সরকার এখন বাইরে থেকে $3 বিলিয়ন লোনও চাইছে। তো এখন এটা থেকে সামনে নেওয়ার পর কিন্তু আমাদের প্রশ্ন থাকবে যে আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি অর্থনৈতিক কূটনীতি কতদূর এখানে আমাদের এখানে সমৃদ্ধশালী হয়েছে ওটার একটা প্রমাণ হবে। যে শুধু এইটা না, আপনি আদানিদের সাথে যে চুক্তিটা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে এসে বললো আমরা হচ্ছে এটাকে দফা রফা করে দিব, আমরা এটা মাইনাস করে দেবো, তারপর বললো যে আন্তর্জাতিক আদালতের টিকবে না। তো এখন আমাদেরকে দেখতে হবে, আগে আমাদের হোমওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক করার জন্য এটার উপর আলোচনা করতে হবে। এবং এই যে আমি আপনি কথা বলছি হতে পারে যে আমি ধরে নেন তর্কের খাতিরে যে এই ট্রেড এগ্রিমেন্টটা হয়তো বা আখেরে বাংলাদেশের জন্য যদি আমরা স্মার্টলি প্লে করে আমাদের জন্য ভালো হবে বা কিছু ডিভিশন করতে পারি। তো ওটা জানার জন্য তো সংসদে খোলামেলা আলাপ আলোচনা হওয়া উচিত, এবং খোলামেলা আলাপ আলোচনা হওয়াটাই হচ্ছে জনগণের স্বার্থে, জনগণের প্রতিনিধি করা উচিত। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব পারভেজ কালাম আসিফ। হ্যাঁ, আমার প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আমরা এই বিষয়টা নিয়ে অবশ্যই উদ্বিগ্ন, কিন্তু আমাদের উদ্বিগ্নতা এক ধরনের, আর এই ব্যাপারে যারা এক্সপার্ট আছেন যেমন পারভেজ কালাম আব্বাসী, ওনাদের চিন্তা এবং ওনাদের বিশ্লেষণ আরেক ধরনের। ওনারা তথ্য প্রমাণ এবং তত্ত্ব দিয়ে কথা বলেন। তো এই বিষয়গুলো আপনারা শোনার পর নিশ্চয়ই এই স্বরূপটা বুঝতে পেরেছেন। আগামীতে কি দাঁড়াবে পরিস্থিতি সেটা নিয়েও আমাদের একজন উদ্বেগ আছে। তো আমরা অপেক্ষা করি, দেখা যাক। আমরা আশা করি যে সরকারি দল বিরোধী দল জনগণের এই উদ্বেগকে স্পর্শ করতে পারবে। আমরা অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন। এখন পর্যন্ত আল্লাহ হাফিজ।